হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। কালকে এনআইএস ডিএলএড মামলা হেয়ারিং ছিল, দুটোই কেস। আপনার কৌশিক দাস মামলাটা যেটা মূল 2022 টিচার রিক্রুটমেন্ট রিলেটেড আছে, তার সাথে সাথে শঙ্কর সেন বর্মন যেটা 2025 টিচার রিক্রুটমেন্টে আছে। কিন্তু কালকে এই কেসটা হেয়ারিং হলো না। অনেক যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই ওরা অনেক কনফিউজ হয়েছে কি কালকে কেন হেয়ারিং হলো না। আমি অলরেডি পরশু দিনই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছিলাম কি এই কেসের সিরিয়াল নাম্বারটা মানে কাউজ নাম্বারটা অনেক পিছনে আছে, তো চান্সেসটা অনেক কম আছে কি এই কেসে হেয়ারিংটা হবে। কাউজ নাম্বারটা আমি দেখে দিচ্ছি, তার সাথে সাথে আর একটা কি প্রবলেম ছিল তার জন্য এই মামলাটা হেয়ারিং হলো না সেটাও আমি আপনাদেরকে ভিডিওটা জানিয়ে দেবো। প্রথম কৌশিক দাসের যে মামলাটা কাউজ লিস্ট নাম্বারটা ছিল 268, और আপনার শঙ্কর সেন বর্মনের যে কাউজ নাম্বারটা ছিল 323। তাহলে মানে 99% ছিল কি এই মামলাটা হেয়ারিংয়ে উঠবে না। যদি আপনারা যে বেঞ্চে এই মামলাটা লিস্টিং হয়েছে যদি আপনারা একটাও হেয়ারিং দেখেছেন তো সেখানে আপনারা বুঝতেই পারবেন কি বিভাস পটনায়ক স্যার যদি উনি কোনো একটা মামলাটা ধরলে এক টানা 2 ঘন্টা 3 ঘন্টা সেই মামলাটা পুরোপুরি হেয়ারিং করে জাজমেন্ট দিয়ে দেয়। মানে ওনার একটা টেন্ডেন্সি এইটাই আছে কি উনি কোনো কেসকে 10 মিনিট 15 মিনিট শুনে আবার নেক্সট ডেট উনি দেয় না। যে মামলাটা উনি ধরবে একটা ম্যারাথন হেয়ারিং করে চেষ্টা উনি করে কি 2-3 দিন মধ্যে যা জাজমেন্ট আছে উনি দিয়ে দেয়, মামলাটাকে ঝুলিয়ে রাখে না। তাহলে এত লাস্টে আমাদের কাউজ নাম্বারটা ছিল সেই হেয়ারিংটা হওয়ার সম্ভাবনাটা অনেক কম ছিল। তার সাথে সাথে কোনো এক্সট্রা এফার্টটাও দেওয়া গেল না এই মামলাটা আগে হেয়ারিং জন্য। রিজনটা এখানে 2-3টে রিজন আছে, যেমনি আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরপর এখানে 4টে আইএ ফাইল করেছে। কারা এই আইএটা ফাইল করেছে সেইটা আমাদের জানা নেই। 19 তারিখে যে আইএ ফাইল করা হয়েছিল 19/12/2025 সেইটা আমাদের জানা ছিল কি যারা এই কেসটাকে লিড করছে কি এই আইএটা রেগুলার ডিএলএড লা ফাইল করেছে। কিন্তু তারপরে 6 জানুয়ারি 2026, 6 জানুয়ারি 2026 আর 7 জানুয়ারি 2026 পরপর মানে দুদিন মধ্যে 3টে আইএ ফাইল করানো হয়েছে। রুবি ধারা, তারপরে মনোরামা, তারপরে মনোরঞ্জন মান্ডি। তো এই আইএটা কারা ফাইল করেছে সেইটাও জানা ছিল না। তো এই আইএর মধ্যে এরা কি দিয়েছে, এরা কি রেগুলার ডিএলএড আছে না গভর্নমেন্ট কোনো আলাদাভাবে একটা নতুন, মানে গভর্নমেন্ট তো ডাইরেক্ট এমনি আইএ ফাইল করে না, কিন্তু আপনাদের জানিয়ে আছে গভর্নমেন্ট আর রেগুলার ডিএলএডের একটা জোট হয়ে আছে। তো হতে পারে কি ইনডাইরেক্টলি এইটা কেউ আইএ ফাইল করেছে। আর এইটাও হতে পারে কি কিছু এনআইএস ডিএলএড যাদের এনওসি আর টেটটা 2014 সালে ছিল তারাও হতে পারে এই আইএটা ফাইল করেছে। মানে অনেক কিছু কনফিউশন ছিল। আর একটা তো আইএ এমনি ছিল যেটা 7 তারিখে ফাইল করা হয়েছিল একদম রাত্রিবেলা। তো এইটাও দেখার জন্য কি এই মামলাটা কারা আইএটা নতুন করে ফাইল করেছে তাদের রিটটা কি, তাদের গ্রিভেন্সটা কি, তাদের দাবিটা কি আছে কোর্টে সেটাও আগে জানা দরকার ছিল। তারপর তাই জন্য এই মামলাটা একটু আরও ডিলে করানো হয়েছে। তার সাথে সাথে কৌশিক দাসের মামলাটা সিমিলার একদম পজিশন, ঠিক হেয়ারিং একদিন আগে মানে 8/1/2026 আবার একটা নতুন আইএ ফাইল করা হয়েছে সিম্বাক আক্তার NORS অ্যাজ অ্যাপ্লিক্যান্ট। তো এই আইআরটা কারা ফাইল করেছে সেটাও জানা ছিল না, তাই জন্য এই মামলাটা ডিলে করানো হয়েছে। প্রথম রিজনটা ছিল এই কাউজ নাম্বারটা অনেক লাস্টে ছিল তাই জন্য হেয়ারিংটা হলো না। সেখানে এই দুদিন মধ্যে 3-4টে আইএ ফাইল করা হয়েছে, কারা এই আইএ ফাইল করেছে সেটা না দেখে তাড়াতাড়ি কেসটা তুলে দিলে আবার একটা ঝামেলা হতে পারে। কারণ এনআইএস ডিএলএডে পুরো লাস্ট হোপ হলো কোর্ট। যদি কোর্ট থেকে কিছু উল্টোপাল্টা জাজমেন্টটা চলে আসলে পুরো আশাটাই এনআইএস ডিএলএডদের শেষ হয়ে যাবে। অনেকে এটাও বলবে কি ইন্টারভিউতেও চালু অলরেডি হয়ে গেছে, আর যা শোনা যাচ্ছে আগামী 12 তারিখ থেকে বাংলা মিডিয়াম ইন্টারভিউতেও চালু হয়ে যাবে। তো এইটা সত্যি আছে কি ম্যাক্সিমাম চান্সেস আছে কি 12 তারিখ মানে সোমবার বোর্ড নোটিশ দিয়ে জানিয়ে দেবে কি কোন ডিস্ট্রিক্টে কখন বাংলা মিডিয়ামে ইন্টারভিউতে হবে। আর সেখানে এনআইএস ডিএলএডটা বসতেও না পারবে সেটাও জানাচ্ছে। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, যেদিন আপনার ইন্টারভিউ থাকবে এনআইএস ডিএলএড আপনারা সেদিন ডকুমেন্ট ভেরিফিকেশান টেবিল অবধি যাবেন। কারণ অনেক বলছে কি যদি আমাদেরকে ইন্টারভিউতে সুযোগ না দিলে আমরা কেন যাব, তাহলে আপনাদেরকে ওখানে যাবেন নিজের ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাবে। ওরা ডকুমেন্ট ভেরিফিকেশান যখন করবে ওখানে ওরা প্রেজেন্ট লিখে দিচ্ছে কি হ্যাঁ এই ক্যান্ডিডেট এসেছিল কিন্তু ওরা এনআইএস থেকে ডিএলএড করেছে তাই জন্য ওদেরকে বাদ দেওয়া হয়েছে। পরে যদি কোর্ট থেকে কোনো পজিটিভ জাজমেন্টটা আসলে আবার ওরা ডাকবে, কিন্তু আপনারা অ্যাবসেন্ট করবে না সেদিন, সেটা মনে রাখবেন। অনেক কমপ্লিকেটেড আছে। আরেকটা যা রিয়েলিটি সেটা আমি জানিয়ে দিচ্ছি, বোর্ড বিশেষ করে বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি আমাদের পক্ষে না থাকলে কোনো দিন এই কেসটা খুব তাড়াতাড়ি শেষ হবে না। এটা আমি বলছি না কি এইটা মানে পুরোপুরি এনআইএস ডিএলএড হেরেই গেছে, কিন্তু বোর্ড আর
প্রাইমারি বোর্ড আর গভর্নমেন্ট যা পয়েন্টগুলোটা তুলেছে এনওসি, সেটা অনেক ভ্যালিড পয়েন্ট আছে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। এমনি না কি বোর্ড এমনি এই এনওসি পয়েন্টটা তুলেছে, অনেক কিছু এখানে বলতেই পারে কি আগে কেন জানলো না, আমাদের তো ইউডাইস করছিল, হ্যান ত্যান সব কিছু ঠিকই আছে, কিন্তু বোর্ড বিরুদ্ধে থাকলে অনেক সমস্যাটা হবে। তাই জন্য একটু আস্তে আস্তে কাজ করা হচ্ছে কি কী করে এনওসি ম্যাটারটা কন্ট্রোল করা হোক। রিয়েলিটি এইটাই আছে, ম্যাক্সিমাম চান্সেস আছে এই কেসটা সুপ্রিম কোর্ট অবধি যাবে। যদি এনআইএস ডিএলএডটা জিতে গেলে আবার রেগুলাররা মামলাটাকে চ্যালেঞ্জ করবে, যদি এনআইএস ডিএলএডটা হেরে গেলে আবার এনআইএস ডিএলএডটা ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অবধি এই মামলাটাকে চ্যালেঞ্জ করবে। তো আপনাদেরকে পেশেন্ট রাখতে হবে, অনেক দিন হয়ে গেছে, এটাও সত্যি আছে, অলরেডি 1.5-2 বছর হয়ে গেছে, কিন্তু এর ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমি যখন বিহারে যখন আন্দোলন হয়েছিল সেই সময় আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম কি আপনারা নিজের লিডার সাথে দেখা করুন, আন্দোলন করুন, কিন্তু সেই সময় অনেক যারা 2025 টিচার রিকমেন্ডে অংশগ্রহণ করেছে ওরা ভেবেছিল কি 2022-এ জাজমেন্টটা চলে আসলে আমাদের কোনো সমস্যাইটা হবে না, কিন্তু সেইটা হলো না। 2022টা এমনি পেন্ডিংয়ে আছে, 2025টাও অলরেডি এনআইএস ডিলের জন্য একটা পেন্ডিং মোডে চলে গেছে। অনেক বলছি আমি পিটিশনার হব আজিজ লস্কর স্যারের কেসে, তো সেইটাও আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, সেইটা হলো একটা লটারি। আপনি পিটিশনার হবে, নিশ্চয়ই আপনার টাকাটা খরচ হবে 5,000 10,000 মিনিমাম, অ্যাভারেজ আমি বলছি 5-10 হাজার আপনার টাকাটা খরচ হবে। সেইটা একটা লটারি। যদি সুপ্রিম কোর্ট অবধি আমি অ্যাজুম করে নিচ্ছি আমাদের এনআইএস ডিলের পক্ষে জাজমেন্টটা চলে আসলে সেইটা আপনি চাকরি পেয়ে যাবেন, আর যদি না আমাদের পক্ষে জাজমেন্টটা আসলে, কারণ সুপ্রিম কোর্ট অবধি তো আমি আশা করছি যখন এই মামলাটা সুপ্রিম কোর্টে যাবে সেটা একটা ওভারঅল সুপ্রিম কোর্ট তো কোনো স্টেটে স্পেসিফিক কোনো স্টেট জন্য একটা স্পেসিফিক জাজমেন্ট দেবে না, যেমনি উত্তরাখণ্ডে যখন উনি জাজমেন্ট দিয়েছিল পুরো অল ওভার ইন্ডিয়াতে সেইটা ইমপ্লিমেন্ট হয়েছিল। তো যদি অন্য স্টেট, বিশেষ করে আমি যদি এক্সাম্পল দিই বিহার, পাঞ্জাব, ছত্তিশগড়, নানা রকম স্টেট আছে যখন এনআইএস ডিএলএডদেরকে চাকরি দিয়েছে, তো যখন এই মামলাটা সুপ্রিম কোর্ট অবধি যাবে তো আশা করছি এনআইএস ডিএলএডের পক্ষেই জাজমেন্ট আসবে। কিন্তু পেশেন্টটা রাখতে হবে, হতে পারে কি যখন এই মামলাটা কলকাতা হাইকোর্টে যাবে সেখানে এনআইএস ডিএলএডটা হেরে যেতেও পারে, সেটা আমি 100% বলছি না, কিন্তু 50-50 চান্স আছে এনআইএস ডিএলএড জিততেও পারে, হারতে পারে। কারণ কলকাতা হাইকোর্ট যখন কোনো জাজমেন্টটা দেবে সেটা স্টেট রিলেটেড স্পেসিফিক যা রুল অ্যান্ড রেগুলেশন আছে সেইটাকে মাথায় রেখেই ওরা জাজমেন্টটা দেবে। কিন্তু যখন সুপ্রিম কোর্ট যে কোনো রায়টা দেবে সেটা অল ওভার ইন্ডিয়ার জন্যই দেবে। তাহলে যদি অন্য স্টেটটা চাকরি দিচ্ছে তাহলে ওয়েস্ট বেঙ্গল কেন দেবে না, সেই কোশ্চেনটা সলভ হবে সুপ্রিম কোর্ট থেকে। সো কলকাতা হাইকোর্টে কী হবে সেটা অ্যাট প্রেজেন্ট বলা খুব মুশকিল, কারণ এটা পুরোপুরি 50-50। কিন্তু হ্যাঁ, যদি প্রাইমারি বোর্ড আর স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষে সাবমিশন দিয়ে দিলে পুরো মামলাটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা প্রথম হিয়ারিংয়ে অলরেডি দেখে নিয়েছেন 2025 যা মামলা করানো হয়েছে, সেখানে বোর্ড পুরোপুরি এনআইএস ডিএলএড বিরোধ করছে। অনেক এটাও বলছে কি আমাদের তাহলে 2017 সালে কেন বাদ দিল না, সব পয়েন্টটা আপনাদেরও ভ্যালিড আছে, কিন্তু প্রাইমারি বোর্ড যে পয়েন্টগুলোটা তুলেছে সেই পয়েন্টটাও অনেক ভ্যালিড আছে। তো সেইটাও মাথায় রেখে আস্তে আস্তে যা লিডাররা আছে তারা কাজ করছে। আমি একটাই জিনিস বলবো, যখন আপনারা পিটিশনার হতে যান, যখন আপনারা টাকা দেবেন, নিজেই একটু চিন্তা ভাবনা করে টাকাটা দেবেন, কারণ আমি বারবার বলে দিচ্ছি এই মামলাটা অনেক লেন্দি চলবে, সুপ্রিম কোর্ট অবধি এই মামলাটা যাবেই যাবে, কোনোভাবে এই মামলাটা সুপ্রিম কোর্ট অবধি যাবে। তো আপনি মাঝখানে যদি আপনার পেশেন্ট লেভেলটা শেষ হয়ে গেলে তাহলে আপনারা প্যানিক হবে শুধু। তাহলে যখন আজকে আপনাদেরকে এই মেন্টালিটিটা করিয়ে রাখতে হবে কি এই মামলাটা সুপ্রিম কোর্ট অবধি যাবে, সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন, ডিভিশন থেকে ডাইরেক্ট সুপ্রিম কোর্ট। অনেক এটাও বলছে কি এই মামলাটাকে ট্রান্সফার পিটিশন, বিশেষ করে আপনাদের এই কৌশিক দাসের মামলাটা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যাবে কি যাবে না সেটা আমার জানা নেই, কিন্তু এই মামলাটা শঙ্কর সেন বর্মন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানে টিপিতে এই মামলাটা যাওয়া খুব মুশকিল, কারণ এটাতে এখন সিঙ্গেল বেঞ্চই আছে। তারপরে ডাইরেক্ট টিপিটা নিলে আবার এমনিও হতে পারে কি সুপ্রিম কোর্ট আবার কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেবে, সেইটা একটা পসিবিলিটি আছে। ওভারঅল যা কনক্লুশন এইটাই আছে কি 12 তারিখ থেকে যদি প্রাইমারি বোর্ডে ইন্টারভিউ বাংলা মিডিয়ামে স্টার্ট হয়ে গেলে এনআইএস ডিএলএডদেরকে বাদ দিয়েও দিলে, যদি সুপ্রিম কোর্ট এনআইএস ডিএলএড পক্ষে রায় দিলে যেমনি 2022 হয়েছে তার সেই সময় এনআইএস ডিএলএডদেরকে প্রাইমারি বোর্ডকে নিতে হবে, কিন্তু আপনাদেরকে পেশেন্টটা রাখতে হবে। রিয়েলিটিটা আমি বুঝিয়ে দিয়েছি, এনওসি ম্যাটারটা অত সোজা ম্যাটারটা না, সেইটা একটা ভ্যালিড পয়েন্ট আছে, কিন্তু সেখানে আমাদের কোনো ভুল ছিল না এটাও সত্যি আছে। কিন্তু ওভারঅল কোর্ট যখন রায় দেবে সেইটা প্রাইমারি বোর্ড কি সাবমিশন দিচ্ছে আর কোন রুল আর আইনটাকে
যে ওরা ম্যাক্সিমাম প্রায়োরিটি দিয়ে সেই জাজমেন্টটা দেবে সেটা বলা মুশকিল আছে। তো আপনাদের যদি কেউ পিটিশনার হতে চান, অলরেডি আমি আজিজ লেস্কার স্যার আর ওনার টিমের নাম্বারটা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ ছোট ছোট আপডেটটা যদি আমি বিজি থাকলে টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই। তো অনেক কাল থেকেই দেখছি অনেক মানে বারবার একটি কোশ্চেন করছে কি কালকে হেয়ারিং হলো কেন না। আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলাম, টেলিগ্রাম লিঙ্কটা আবার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কোনো নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।